প্রেজেন্টেশন মেইনলি গতবারের স্লাইডগুলো যেগুলো ছিল ওগুলাই মাঝখানে হচ্ছে কিছু স্লাইড অ্যাড করা হয়েছে। আমরা বলছিলাম যে ব্যবহার কিংবা আমরা আলাদা করে দেখবো, এটাই করা হয়েছে। প্রথমে টাইপ অফ স্কেফোল্ডিং এর গতবার ছিল ডাবল স্কেফোল্ডিং, ম্যাটেরিয়াল স্কেফোল্ডিং, ব্যাম্বো, স্টিল, অ্যালুমিনিয়াম, কম্পোনেন্ট, এস প্লেট। এই যে মেইনলি এইখানে কেস লাইক অ্যাড হয়েছে। আগে হচ্ছে কম্পোনেন্টে শুধু এটা ছিল স্টিলের, এখানে এটা ছিল এস প্লেট ছিল। এখন হচ্ছে আলাদা করে ব্যাম্বো স্কেফোল্ডিং এর কম্পোনেন্ট অ্যাড হয়েছে। ব্যাম্বো স্কেফোল্ডিং এর কম্পোনেন্ট হচ্ছে মেইনলি স্ট্যান্ডার্ড স্টিলের মধ্যে। লেজারটা হচ্ছে হরাইজন্টাল সেম। একটা জিনিস জাস্ট অ্যাড হচ্ছে ট্রান্সফরটা হলো আমার মেইন স্কেফোল্ডিং এর সাথে বিল্ডিং। আমরা জানি সিঙ্গেল স্কেফোল্ডিং তো ওয়ালের সাথে সাপোর্ট দিতে হবে। সাপোর্টটা যেটা দিয়ে দেওয়া হয় এই ওয়ালের সাথে মেইন স্কেফোল্ডিং যে সাপোর্ট দেওয়া হয় ওটা হচ্ছে ট্রান্সফরমার দেওয়া হয়। এইটাই। আর এখানে এই সাইডটাও নিউ অ্যাড হয়েছে। এটা হচ্ছে আমার ওয়ার্কিং প্ল্যাটফর্ম, যেখানে ওয়ার্কাররা কাজ করে। এটা একটা নতুন কম্পোনেন্ট ব্যাম্বো স্কেফোল্ডিং এর। আর ভার্টিক্যাল ব্যাম্বো কোড এর আগের বার ছিল স্টিলের, এবার এটা বাসা হয়েছে। এই কাজ একই জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু ঘন ঘন দেওয়া হয়েছে, কারণ রিস্ক নিতে যাওয়া হয় না যে ব্যাম্বো তো খুবই মানে স্টিলের মতো অত বেশি লোড নিতে পারে না। দ্যাটস এটা কিন্তু ঘন ঘন দেওয়া হয় না কোনোভাবেই। একটা বার যেটা ব্যাম্বো যদি নষ্ট হয়ে যায় বা পচে যায়, ভেঙে যায়, এটা কোনো ভেঙে না। আচ্ছা, এর হচ্ছে বেস সাপোর্ট। আগেরবার স্টিলের বেস সাপোর্ট ছিল যে জ্যাক প্লেট ছিল যেগুলো অ্যাডজাস্ট করা যায়, তো এবার অ্যাডজাস্ট করার কোনো ওয়ে নাই। এবার হচ্ছে এই যে ব্যাম্বো যদি আমার ছোট হয়ে যায়, একটা কাঠ দিয়ে অথবা তার নিচে এভাবে ইট দিয়ে সাপোর্ট ম্যানেজ করা হয়। এটা হচ্ছে বেস গুলো আমার এখানে ব্রিক দিয়ে অথবা টিম্বার দিয়ে এভাবে করা হয়। আর নিচে যেগুলো আমরা অনেক সময় চাইলে 3টা বা 4টা যে পিলার থাকে সবগুলোকে একসাথে একটা বাঁশ দিয়ে করে, এখন সবগুলোকে একটা দিয়ে বাঁধার কারণে দেখা গেল যে একটা যখন মুভ করতে চায় বাকিগুলো তাকে বাধা দেয়, সে মুভ করতে পারে না ইজিলি। সো ওইভাবে ম্যানেজ করা যায় অথবা এগুলো করে কম্বাইন করে দেওয়া যায়। আচ্ছা, জয়েন্টের কানেকশন এটা গতবার ছিল কাপলা জয়েন্ট ছিল, কাপলা হাবিজাবি কাপলা রিংলক গতবার ছিল, এটাও আগেরবার ছিল। নতুন করে অ্যাড হয়েছে এটা জয়েন্টের কানেকশন ব্যাম্বো স্কেফোল্ডিং। ব্যাম্বো স্কেফোল্ডিং এর দড়ি দিয়ে বাঁধা হয় শুধু, এই ছাড়া কোনো হয়ে নাই। দড়ি দিয়ে বাঁধা একটা হচ্ছে স্কয়ার, যেটা হচ্ছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে বেঁধে রাখবে। একটা হচ্ছে অ্যাঙ্গুলার, যেটা বলা হয় ডায়াগোনাল ল্যাশিং। মাঝখানে যেটা থাকে অ্যাঙ্গুলার যেটা থাকে এগুলা। প্যারালাল ল্যাশিং হচ্ছে 2টা প্যারালাল ব্যাম্বো যখন একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হবে, লাইক যেখানে যেটা বলা হয়েছে প্যারালাল ল্যাশিং। আর এটা হচ্ছে ফিশ মাউথ। ফিশ মাউথ জিনিসটা কি, একটা ব্যাম্বোর মাথাকে এইভাবে করে ইঁদুরের মতো কেটে আরেকটাকে এই করে করে বাড়ায় রাখে। এটা হচ্ছে ফিশ মাউথ, মাছের মুখে ফিশ মাউথ। এই স্লাইডের উপর এনেছে আমাদের যে দড়িগুলো ইউজ করা হয়, কোন ম্যাটেরিয়ালের দড়ি হয়, নাইলনের দড়ি হয়, প্লাস্টিকের দড়ি হয়, ন্যাচারাল পাটের দড়ি। পাটের দড়িটা সবচেয়ে বেশি ইউজ করা হয় বেশি। তারপরে এটা আগের বার ছিল, এটাও আগে ছিল সেফটি প্র্যাকটিস, এটাও ছিল সেফটি ইস্যু। এটা ছিল না, এটা হচ্ছে যে প্রেজেন্ট করবো তার ভালো করে প্রেজেন্ট করা লাগবে। জিনিসটা হলো ব্যাম্বো স্কেফোল্ডিং এর সেফটি ইস্যু আছে। ইস্যুটা হলো একে হচ্ছে ব্যাম্বো স্কেফোল্ডিং স্টিলের মতো অত বেশি লোড নিতে পারে না, সো এটা যে কোনো সময় ওভারলোডিং এর কারণে ফেল করতে পারে, এবং এরকম কেস ঘটছে। প্রথমটা হচ্ছে অঙ্কনে 27/7/2025 এরকম একটা কাহিনী ঘটছে, দুইজন ওয়ার্কার আহত হয়েছে। দেন আমার ওইখানে টাইকাটি হয়েছে 2025 13 জানুয়ারিতে, এখানে হচ্ছে 11 জন ওয়ার্কার আহত হয়েছে। তো ওভারলোডিং এর কারণে যেটা হয় এখানে আহত হয়েছে, ওকে। বাট সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে ব্যাম্বো হচ্ছে অনেক বেশি ফ্লেমেবল, আগুন ধরে যেতে পারে যে কোনো সময়। এন্ড এরকম একটা ইনসিডেন্টে 65 জন মারা গেছে, তো 100 উপরে নিখোঁজ ছিল। এটা হচ্ছে আমার 2025 খুব রিসেন্ট টাইমে, এমন কাজে আগে হয়েছে এখন হয় না। 2025 26 নভেম্বরে ইনসিডেন্টে হকমই হয়েছে, এটা 65 জন মারা গেছে ব্যাম্বো স্কেফোল্ডিং এর আগুন লেগে। সো এটা একটু ভালো করে প্রেজেন্ট করতে হবে যে ব্যাম্বো স্কেফোল্ডিং এর সেফটি ইস্যু আছে, ওভারলোডিং এন্ড ফায়ারের কারণে। সেফটি ভায়োলেশনের আগে কথা দেখছি মডুলার স্কেফোল্ডিং এফিসিয়েন্সির দিক দিয়ে মডুলার হচ্ছে সবচেয়ে ভালো, কারণ খুব কম সময়ের মধ্যে কোনো জয়েন্ট হচ্ছে আমার নিজের মতো করতে হয় না, রিং লক থাকে, জাস্ট লক বসায় আমরা এই মনে করে একটা বড় স্কেফোল্ডিং তৈরি করা যায় খুব কম সময়ের মধ্যে। আগের বার ছিল টাইপস অফ ফর্মওয়ার্ক, এগুলো ছিল আগের বার ট্র্যাডিশনাল স্টিক বিট, মডুলার, টিম্বার। এখন কম্পোনেন্ট অফ ফর্মওয়ার্ক এটাও গতবার ছিল। এখন কি জিনিসটা কম্পোনেন্ট রাফি, কম্পোনেন্ট একটু বোঝায় দেয় সেটা হচ্ছে এরা কিন্তু মনে রাখাটা আরেকটা বলি, সিটিং ইনসলিড প্যানেল, এগুলো আরেকবার দেখে মনে
রিপোর্টে একদম দেখা লেখা এসছে, দেখে মনে করবে। এইখানে যেটা ছিল নোটপ্যাড, এটা মনে থাকার কথা, জাস্ট এই জিনিসটা হচ্ছে সিমিলার, একদম সেম টু সেম। এখানে জাস্ট ম্যাটেরিয়ালটা ছিল স্টিল, ওইখানে ম্যাটেরিয়ালটা একদম সেম, সিপিইউ, বিম সফিট প্যানেল, সাইড প্যানেল, আর ওই পাশে কলামের যে ওয়েদার, টাইফয়েড, বেসেস, সেম জিনিস। এখানে সেম জিনিস, সিপিং, বেস সিপিং, যেটা সফট বলে। আর এখানে যে জিনিসটা হচ্ছে ওয়েদার কি ছিল, ওইখানে কলামটাকে একবারে অ্যাটাচ করে ধরে রাখার জন্য ওয়েদার ছিল। এইখানে হচ্ছে আমরা মেইন জয়েন্ট, এখানে তো কাট ছাড়া কিছু করতে হবে না, তো একটা কাট দিয়ে জাস্ট একটা কাট দিয়ে লাগাই দেওয়া হবে। ওটার মধ্যে ওয়েদার আছে, বেস আগের মতোই, বেস সিল না দিলে ওই কলামটা তারা করে দেবে। সেম জিনিস এখানেও আগেরবার, মানে সেম জিনিস, প্রাইমারি বিট, সেকেন্ডারি বিট, ব্যাম্বু প্রপস, আগেরবার ছিল আমার স্টিল প্রপস, এইবার একই জিনিস। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা কি এটা হচ্ছে শিখেছি না, আমাদের সামনে দরকার বেসিক্যালি কাট তো এখানে জয়েন করা হচ্ছে, রাইট? তো যেখানে জয়েন করা হয়, জয়েন করা 100% অ্যাকুরেট জয়েনিং হয় না, মাঝখানে ফাঁকা থেকে যায়। ফাঁকা যদি থেকে যায়, এর মধ্যে যখন আমি সিমেন্ট ঢেলে দিব, তখন কি হবে? ফাঁকা জায়গা দিয়ে সিমেন্টটা লিক হবে। ওই লিক ঠেকানোর জন্য এখানে মেটাল সিল, পলিথিন, থিক প্লাস্টিক স্যাক, মানে বস্তা, সিমেন্টের বস্তা, যেটা মোটা সিমেন্টের বস্তা, তিনটা জিনিস ইউজ করা হয়। বেশি ইউজ করা হয় ওই বস্তাটা, সিমেন্টের বস্তা তো খুবই সহজে পাওয়া যায়, সিমেন্ট এখানে ইউজ করা হয়, বস্তা পাওয়া যায়। সবচেয়ে বেশি ওটা ইউজ করা হয়। মেটাল টিন এন্ড পলিথিন ইউজ করা হয় যাতে করে ওই সিমেন্টটা লিক না। আচ্ছা, জয়েনিং, এখন হচ্ছে জয়েনের কানেকশনের ফর্মওয়ার্কের আগেরবার জয়েনের কানেকশন ছিল না, কারণ এগুলো ছিল একেবারে লম্বা একটা স্টিল প্যানেল, ওইখানে বেশি জয়েন্ট কানেকশন দরকার হতো না, বাট এখানে দরকার হচ্ছে। কারণ এই নিচের যে সেকশন অফ ভিউ আর উপরের সেকশন অফ ভিউ দুটোকে জয়েন করতে হবে। জয়েন করা হয় বেসিক্যালি এই ধরনের কাঠগুলো দিয়ে, দুটোর মাঝখানে বসে পেরে ফেলে দেওয়া হয়। যখন পেরে ফেলে দেওয়া হয়, এই যে পাতাগুলো দেখা যাচ্ছে না, ভিতরে যখন উপর থেকে সিমেন্ট দেওয়া হয়, পাতা দিয়ে সিমেন্ট বের হয়ে যায়। দ্যাটস ওয়াই এই নিচে যে বস্তাগুলো দেখা যাচ্ছে, সাদা যে বস্তাগুলো এখানে দেওয়া হয়েছে, তাতে সিমেন্ট লাগিয়ে দিতে মারা হয়। সেফটি ভায়োলেশন আগেরবার ছিল। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যে রিপোর্ট করলাম বা প্রেজেন্টেশন করলাম, তার একেবারে যে কনক্লুশন, কাইন্ড অফ কনক্লুশনের মতো, যে কস্ট এফিশিয়েন্সি অফ ব্যাম্বু স্ক্যাফোল্ডিং এন্ড টিম্বার ফর্ম। আমাদের কিন্তু যে টপিক স্ক্যাফোল্ডিং এর ফর্মওয়ার্ক, সাব টপিক কিন্তু এফিশিয়েন্সি আর সাব টপিক কিন্তু আছে। এফিশিয়েন্সি নিয়ে আমাদের বিষয়টা বলা উচিত। ওইটা নিয়ে এইভাবে বলবো যে ব্যাম্বু আর টিম্বার হচ্ছে দ্য মোস্ট কস্ট এফিশিয়েন্ট, ডেফিনেটলি খুবই অ্যাভেলেবল, যেখানে সেখানে ব্যাম্বু আর টিম্বার পাওয়া যায়, কস্ট এফিশিয়েন্ট, বাট দে আর নট ওয়ার্ক এফিশিয়েন্ট। ওয়ার্ক এফিশিয়েন্ট জিনিসটা কি? জিনিসটা হলো মেইনলি ব্যাম্বু আর টিম্বারে আমার যে কনস্ট্রাকশন ওয়ার্কের যে কোয়ালিটিটা কম্প্রোমাইজ করা হচ্ছে। কি হবে? এইখানে আমার দেখা যাচ্ছে যে এই পোলগুলা, টিম্বার সেকশন গুলো বাঁকা হয়ে গেছে। এইটা দিয়ে যদি আমি বিম বানাই, অবভিয়াসলি আমার বিম বাঁকা হবে, বাঁকা বিম আমি চাই না, এখানে আমার কোয়ালিটি কম্প্রোমাইজ দিচ্ছে। তারপরে এখানে দেখা যাচ্ছে কি হচ্ছে, স্লাইডিং লিকেজ হচ্ছে। আমি যতই হচ্ছে পলিথিন দিয়ে আর জায়গায় ফাঁকা হচ্ছে, 100% সম্পূর্ণ বন্ধ করা যায়, কিছু কিছু জায়গা দিয়ে লিকেজ হয়ে যায়, তো ওইখানে আমার লিকেজ হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে আমার কনস্ট্রাকশন কোয়ালিটির যে কম্প্রোমাইজ করতেছি, কিসের বিনিময়ে? কস্ট এফিশিয়েন্সির বিনিময়ে। আমি কম টাকা দিয়ে কাজ করতেছি, দ্যাটস আমার এখানে কম্প্রোমাইজ করা যাচ্ছে। এখানে হচ্ছে একটা কম্পারিজন দেখানো হয়েছে। ওই পাশে যে কলামটা বলা হয়েছে আমার স্টিল ফর্মওয়ার্ক দিয়ে, এই পাশে কলামটা বলা হয়েছে টিম্বার ফর্মওয়ার্ক দিয়ে। ডিফারেন্স দেখতে পাচ্ছি কি, আমার যে টিম্বার দিয়ে করা হয়েছে কতগুলা দিকে, এইখানে একটা, এখানে স্লাইড লিকেজ গেছে, এখান থেকে লিকেজ হয়ে বের হয়ে গেছে, দ্যাটস ওয়াই দে এমন হয়েছে। তারপরে যে পাটের বস্তাগুলো দিয়ে আমি লিকেজ ঠেকাইছিলাম, বস্তাগুলো ভিতরে ঢুকে গেছে, সিমেন্টের ভিতরে ঢুকে গেছে। তারপরে এখানে দেখা যাচ্ছে আমার অনেক ধরনের ডিফেক্ট আছে, এই যে লম্বা হচ্ছে লিকেজের দাগ, কিন্তু ওই পাশে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে মানে কোনো ধরনের ডিফেক্ট নেই, একদম সুন্দর জিনিস, মানে গুড কোয়ালিটি অফ কনস্ট্রাকশন হবে। তো এই জিনিসটা কি করা হয় এখনকার যে বিল্ডিং গুলোতে, মোটামুটি খুব ছোট যেগুলো, ওইগুলো হচ্ছে বেশি একটা ইয়া করা হয় না, বাট যেখানে মিনিমাম কনস্ট্রাকশন মেথড গুলো মানা হয়, যেখানে ইঞ্জিনিয়ার থাকে, ইঞ্জিনিয়াররা করে কি কস্ট এফিশিয়েন্সি আর ওয়ার্ক এফিশিয়েন্সি দুটোকে ব্যালেন্স করার জন্য, যেহেতু স্ক্যাফোল্ডিং এর কাজটা কি, আমি জাস্ট স্ক্যাফোল্ডিং এর উপরে উঠবো, ম্যাটেরিয়াল গুলো ঢালবো, ওয়ার্কটা নেমে যাবে, শেষ। স্ক্যাফোল্ডিং কিন্তু আমার পার্মানেন্ট কোনো কম্পোনেন্টের ভিতরে যাচ্ছে না। এটা যদি আমি কোয়ালিটি একটু খারাপ হয়, সমস্যা নেই, এটা আমার বিল্ডিং এর সারাদিন থাকবে। তো
স্ক্যাফোল্ডিংটা করা হয় বাঁশ দিয়ে, ব্যাম্বো দিয়ে। এটা একটু কোয়ালিটি খারাপ হলে ডাজন্ট ম্যাটার, বাট আমার কনস্ট্রাকশন কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু সমস্যা। কনস্ট্রাকশন কোয়ালিটি আমার ডিপেন্ড করতেছে ইয়ার উপর, কমওয়ার্ক যত ভালো হবে কনস্ট্রাকশন কোয়ালিটি তত ভালো হবে। দ্যাটস ওয়াই টিম্বারের যে ফর্মওয়ার্কে স্টিলটা বেশি ইউজ করা হয়, যাতে আমার কনস্ট্রাকশন কোয়ালিটিটা ঠিক থাকে আর খরচ যাতে আমি কমাইতে পারি সেজন্য আমার স্ক্যাফোল্ডিং হচ্ছে ব্যবহার করা হয়। এই হচ্ছে আমার, এটা হচ্ছে কম্বাইন্ড ম্যাটেরিয়াল ইউজেস। বর্তমানে বেশিরভাগ বিল্ডিংগুলোতে এরকমই করা হয়। আনলেস তুমি বড় প্রজেক্ট হলে ওরা সেফটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চায় না, দেন ওরা হচ্ছে স্ক্যাফোল্ডিং ফর্মওয়ার্ক সবই স্টিলের করে দেয়। এই পর্যন্ত হচ্ছে আমাদের মেইন স্লাইড, এই হচ্ছে সাইড ডিটেইলস, এই